লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে কিছু অংশ আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হলো যুগল বা জোর, যুগল বা জোরের বৈশিষ্ট্য, লিভার, লিভারের যান্ত্রিক সুবিধা, লিভারের নীতিমালা, মোমেন্ট সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। গত ক্লাসেও আমরা মোমেন্ট সম্পর্কিত কিছু সমস্যা দেখেছিলাম। আজকে আরো কিছু সমস্যা দেখব। প্রথমে আসি আমরা যুগল বা কাপল কি। যখন একটি বস্তুর উপর দুটি বিন্দুতে সমান সমান্তরাল ও বিপরীতমুখী বল ক্রিয়া করে, কিন্তু এদের ক্রিয়া একই সরলরেখা বরাবর কাজ করে না, তখন এরা একটি জোড় বা যুগল সৃষ্টি করে। অর্থাৎ কোনো বস্তুর উপর ক্রিয়ারত দুটি সমান সমান্তরাল ও বিপরীতমুখী এবং একই সরলরেখায় ক্রিয়াশীল নয় এরূপ দুটি বলকে জোড় বা যুগল বলে। এই চিত্রের দিকে খেয়াল করো। এবি একটি বস্তু, এবি বস্তুর এ এবং বি প্রান্তে একই বল আছে পি, বল দুটি সমান এবং বল দুটি সমান্তরাল, কিন্তু বল দুটি একই দিকে নাই, বল দুটি আছে বিপরীত দিকে। এরূপ অবস্থায় যুগলের সৃষ্টি হবে। এখন এই যুগলের মোমেন্ট কি হবে? এই যুগলের মোমেন্ট হচ্ছে বল গুণন এই জোরের যে বাহু সেটা। তাহলে এখানে আমাদের বল পি আর জোরের বাহু হচ্ছে ডি, সেহেতু আমরা মোমেন্ট সমান এম সমান লিখতে পারি পি ইন্টু ডি। এখন আসি যুগল বা জোরের বৈশিষ্ট্য। জোর সৃষ্টিকারী বল দুটির বীজগাণিতিক যোগফল সবসময় শূন্য হবে। এই যে দুই পাশে যেহেতু পি বল এবং সমান সমান্তরাল এবং বিপরীতমুখী, তাহলে আমরা উপরের দিকে প্লাস নিচের দিকে মাইনাস হলে পি প্লাস পি মাইনাস পি সমান যোগফল সবসময় কি হবে? শূন্যই হবে। জোর সৃষ্টিকারী বল দুটির সমতলে অবস্থিত যে কোনো বিন্দুতে এদের মোমেন্টের বীজগাণিতিক যোগফল সমান হবে। একই সমতলে ক্রিয়ারত একটি বল এবং একটি জোর ভারসাম্য সৃষ্টি করতে পারে না। একই সমতলে ক্রিয়ারত দুটি জোরের মোমেন্ট সমান ও বিপরীতমুখী হলে এরা পরস্পর ভারসাম্য সৃষ্টি করবে। একই সমতলে ক্রিয়ারত যে কোনো সংখ্যক জোর একটি মাত্র জোরের সমান হতে পারে এবং উক্ত জোরের মোমেন্ট অন্যান্য জোরগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফলের সমান। অর্থাৎ এখানে যদি অনেকগুলি জোর থাকে, তাহলে যে কোনো একটি জোরের মোমেন্ট বাকি জোরগুলির মোমেন্টের বীজগাণিতিক যোগফলের সমান হতে পারে। একটি জোরের পরিবর্তে সর্বদা এর সমতুল্য অপর একটি জোর সৃষ্টি করা যায়। আমরা পরবর্তী টার্মে আসি। আমরা এখন যে টার্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিভার। লিভার একটি সরল যন্ত্র যার সাহায্যে অল্প বল প্রয়োগ করে অনেক বেশি ভারকে উপরে তোলা যায়। চিত্রের দিকে খেয়াল করো, এই যে এক পাশে এটা হচ্ছে লিভারের সেটআপ। এখানে এক পাশে যদি আমরা অল্প বল প্রয়োগ করি, আরেক পাশে ভার উত্তোলিত হবে। এখন যে বিন্দুকে কেন্দ্র করে এই লিভার দণ্ডটি নড়াচড়া করে সেই বিন্দুটাকে বলা হয় হচ্ছে ফালক্রাম বা আলম্ব। তাহলে ফালক্রাম কি? যে পয়েন্টকে কেন্দ্র করে এই লিভার দণ্ডটি মুভ করতে পারে সেটা হচ্ছে ফালক্রাম। তাহলে লিভারের যান্ত্রিক সুবিধা কি? লিভারের যান্ত্রিক সুবিধা হচ্ছে এই ভার বাই প্রযুক্ত বল। অর্থাৎ তাহলে ধরো যদি ভার হয় 1000 কেজি এবং বল হয় যদি 100 কেজি, তাহলে লিভারের যান্ত্রিক সুবিধা আমরা কত পাবো? 10। এখন লিভারের নীতি। লিভারের নীতি হচ্ছে বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য সমান ভার ইন্টু ভার বাহুর দৈর্ঘ্য। তাহলে বল ইন্টু বল বাহুর দৈর্ঘ্য কোনটা? বল এবং ভার তো আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। এখন বল বাহুর দৈর্ঘ্য কোনটা? এই বল থেকে ফালক্রাম পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বল বাহুর দৈর্ঘ্য, এবং ভার থেকে ফালক্রাম পর্যন্ত যে দূরত্ব সেটাকে আমরা বলছি ভার বাহুর দৈর্ঘ্য। এখন যদি আমরা লিখি এই ভার বলকে যদি এ পাশে নিয়ে যাই, তাহলে ভার বাই বল সমান হয় বল বাহুর দৈর্ঘ্য বাই ভার বাহুর দৈর্ঘ্য। এখন ভার বাই বলকে আমরা কিছুক্ষণ আগেই কি বলে আসলাম? ভার বাই বল সমান এই লিভারের যান্ত্রিক সুবিধা।
এখন এই বলবাহুর দৈর্ঘ্য বা ভারবাহুর দৈর্ঘ্য এটাকে বলা হয় লিভারেজ। তাহলে এই লিভারেজ দ্বারা আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি এই বলবাহুর দৈর্ঘ্য, এখানে দেখো যেহেতু বলবাহুর দৈর্ঘ্য উপরে আছে এবং ভারবাহুর দৈর্ঘ্য নিচে, তাহলে বলবাহুর দৈর্ঘ্য যত বেশি হবে এই তত আমরা লিভারের যান্ত্রিক সুবিধা তত বেশি পাবো। অর্থাৎ এই ফালক্রামটা এইদিকে যত বেশি সরবে আমাদের যান্ত্রিক সুবিধা তত বেশি হবে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন দেখব যে বলের মোমেন্টের পরিমাণ উক্ত বল এবং লম্ব দূরত্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। গত ক্লাসে আমরা মোমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। এখন সেখান থেকে আমরা ছোট একটা প্রমাণ দেখব যে বলের মোমেন্টের পরিমাণ হবে উক্ত বল এবং লম্ব দূরত্ব দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। মনে করি এবি একটা সরলরেখা পি বলের মান ও দিক নির্দেশ করছে। এবি সরলরেখায় পি একটা বল আছে এবং এই সরলরেখাটি পি বলের মান ও দিক নির্দেশ করছে। এখন চিত্রানুযায়ী ও বিন্দু চারদিকে পি বলের আবর্তন পরিমাণ অর্থাৎ মোমেন্ট নির্ণয় করতে হবে। এখন এই পি বলের ও বিন্দুর সাপেক্ষে পি বলের মোমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে আমরা মোমেন্ট সমান কি জানি? আমরা গত ক্লাসে পড়েছিলাম যে মোমেন্ট সমান হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে আমরা ও থেকে এবি রেখার উপর একটা লম্ব আঁকি, তাহলে সেই লম্ব আমরা পেলাম ওডি। তাহলে ওডি যদি পাই সেক্ষেত্রে আমরা মোমেন্ট সমান কি লিখতে পারবো? মোমেন্ট সমান এখানে লক্ষ্য করো যে মোমেন্ট সমান যেহেতু পি বল এদিকে গেছে, এখন তার লম্ব দূরত্ব কি হবে? লম্ব বরাবর। তাহলে আমরা এটা লম্ব দূরত্ব পাচ্ছি। তাহলে বল কত? বল হচ্ছে পি। এখন লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব হচ্ছে ওডি। তাহলে এম সমান আমরা লিখতে পারি পি। পি বল আমরা ধরেছি কোন বাহুকে? এবি বাহুকে। তাহলে পি সমান আমরা লিখতে পারি এবি। এখন ওডি সমান ওডি লিখলাম। এখন এবি এবং ওডি আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখন সেহেতু আমরা যদি এখানে এই সেই সূত্রে ফেলতে চাই, যদি এখানে আমরা হাফ নিয়ে আসি তাহলে দুই হাফ অতিরিক্ত নেওয়া হলো, তাহলে আমরা দুই দ্বারা গুণ করলাম, তাহলে সেটা চাইলে আবার আগের মতো হয়ে যায়। তাহলে 2 ইন্টু হাফ ইন্টু এবি ইন্টু ওডি। তাহলে আমরা মোমেন্ট সমান পাচ্ছি 2 ইন্টু হাফ গুণন এবি ইন্টু ওডি সমান কি? কোন ত্রিভুজের ক্ষেত্রফল? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে এম সমান আমরা পেলাম 2 ইন্টু ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল। অর্থাৎ কোন স্থির বিন্দুর সাপেক্ষে একটি বলের মোমেন্ট ওই বিন্দু ও প্রদত্ত বলটির নির্দেশক সরলরেখা প্রাপ্ত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হবে। আশা করি তোমরা প্রমাণ, ছোট একটা সহজ প্রমাণ বুঝতে পারছো। এখন আমরা মোমেন্ট সম্পর্কিত কিছু সমস্যাবলী দেখব। গত ক্লাসে যেগুলি দেখছিলাম সমস্যা, আশা করি তোমরা সেগুলি প্র্যাকটিস করছো। সেই সমস্যার পরবর্তী সমস্যাগুলি নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। এখন এই চিত্রে দেখো অঙ্কগুলি ভালো মতো খেয়াল করবে। যদি এখন ভালো মতো খেয়াল করো এবং বাসায় মোটামুটি প্র্যাকটিস করো, তাহলে আশা করা যায় এই জাতীয় মোমেন্টের অঙ্কে তোমরা প্রবলেমে পড়বা না। চিত্রে খেয়াল করো যে নিম্নের চিত্র অনুযায়ী বেল ক্র্যাঙ্কে এফ সমান 200 কেজি, এই এফ বলের মান দেয়া আছে 200 কেজি। এতে বি এবং সি বিন্দুতে প্রতিক্রিয়া, আমরা জানি যে যেখানে সাপোর্ট হয় সেই সাপোর্টের উলম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল হয়। তাহলে এখানে সি যেহেতু সাপোর্ট, এখানে আমরা একটা সি বলের প্রতিক্রিয়া বল পাবো এদিকে, এবং এখানে যেহেতু বি একটা সাপোর্ট, বি বলের প্রতিক্রিয়া পাবো এদিকে। এখন আমরা বলেছিলাম গত ক্লাসে যে এই জাতীয় চিত্রগুলি আমরা সরাসরি এভাবে বিমের মতো করে দেখাবো না, একটা লাইন দিয়ে যদি দেখাই তাহলে সেটা পারফেক্টলি ড্র করা সম্ভব। তাহলে ডান পাশে দেখো যে আমরা একটা লাইন দিয়ে এটাকে দেখানোর চেষ্টা করেছি। তাহলে এখন যদি আমরা এই বরাবর যদি একটা লাইন চিন্তা করি, এই বরাবর যদি আমরা একটা লাইন চিন্তা করি, তাহলে এখানে দেখো খেয়াল করো যে এখানে যদি 60 ডিগ্রি কোণ হয়, তাহলে এই কোণ কত ডিগ্রি হবে? এই কোণ 60 ডিগ্রি। আমরা দেখো এখানে 60 ডিগ্রি সি, আর এটা এই যে সি বিন্দুর প্রতিক্রিয়া বল, সেটাকে আমরা নাম দিলাম আর সি। তোমরা যে কোনো নাম দিতে পারো। তো তবে আর মানে যেহেতু রিয়াকশন, সেহেতু প্রতিক্রিয়া বল আর সি দ্বারা প্রকাশ করাই বেটার। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি বিন্দুতে এখানে কি আছে? আরবি আছে। এই বি বিন্দুতে এখানে চিত্রে আমরা দেখো আরবি দিয়ে দিলাম এবং এফ বলের মান 200 কেজি এখানে দিয়ে দিছি। এখন আমরা এই কোণটা কিভাবে পেতে পারি? এখন দেখো যে এখানে এইটুকু আমরা জানি কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই পুরো এইটুকু 90 ডিগ্রি। তাহলে এইটুকু কিভাবে পেতে পারি?
180 ডিগ্রি থেকে যদি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি মাইনাস করি তাহলে এই কোণটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে এই কোণটা আমরা পেলাম কত? 30 ডিগ্রি। তাহলে আমরা এখন বি বিন্দুতে মোমেন্ট নিতে পারবো এবং বি বিন্দুতে মোমেন্ট নিলেই আমরা একটা প্রতিক্রিয়া বল বের করতে পারবো। তাহলে বি বিন্দুতে মোমেন্ট নিলে আমরা এখন লক্ষ্য করো, বি বিন্দুতে মোমেন্ট নিলে মোমেন্ট কে মোমেন্ট দেবে? আরসি এবং এফ বল মোমেন্ট দেবে, কিন্তু আরবি বল কি মোমেন্ট দেবে? আরবি বল মোমেন্ট দিবে না। কেন? আমরা গত ক্লাসে বলেছিলাম যে যে বিন্দুতে মোমেন্ট নেব বলটা যদি সেই বিন্দু দিয়েই যায় তাহলে সেই বলটা মোমেন্ট দেবে না। তাহলে আরসি বলটা এখন কত মোমেন্ট দেবে? এখন খেয়াল করো যে আরসি বলটা এই বরাবর কাজ করছে, তাহলে এখন আমাদের লম্ব দূরত্ব কোনটা হবে? এই বরাবর, তাহলে সেটা কত? এক্স। তাহলে এই এক্স এর মান তো এখানে দেয়া নাই, তাহলে আমরা এই এক্স এর মান কিভাবে বের করতে পারি? এখন দেখো যে এইখানে যদি আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, এই তাহলে এটা কি হবে? এটা অতিভুজ হবে। এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটা যদি অতিভুজ হয় তা কোণের বিপরীত বাহু এটা 90 ডিগ্রি, আর এই কোণ দেয়া আছে 60 ডিগ্রি, তাহলে এটা কি হবে? এটা লম্ব, আর এই বাহু কি হবে? ভূমি। তাহলে এই এক্স এর মান আমরা সহজেই বের করতে পারি। তাহলে আমরা ভূমি আর অতিভুজের, ভূমি এবং অতিভুজের সাথে সম্পর্ক আছে কোন কার? আমরা জানি cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে cos থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি সমান ভূমি কত? ভূমি x ডিভাইডেড বাই অতিভুজ কত? এই যে এখানে দেখো দেয়া আছে, তার এই যে এই বাহুটার দৈর্ঘ্য কত? 30 ডিগ্রি। তাহলে x বাই 30 ডিগ্রি, সেখান থেকে আমরা x সমান পেলাম 30 cos 60 ডিগ্রি। আশা করি বুঝতে পারছো। এখন ডান পাশে আবার দেখো যে যেহেতু আমাদের আরেকটা ডান পাশে আরেকটা বল আছে এফ বল, তাহলে এই এফ বলটাও কোন বরাবর কাজ করছে? এভাবে নিচের দিকে। তাহলে এর প্রতিক্রিয়া বল কোন দিকে? এর মোমেন্ট দেবে কোন বরাবর? এই বরাবর। তাহলে এর দূরত্ব কত হবে? ওয়াই। অনুরূপভাবে আমরা একইভাবে বের করতে পারি। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, এই বাহু হচ্ছে অতিভুজ এবং ওয়াই হচ্ছে ভূমি, তাহলে ভূমি আর অতিভুজের সাথে সম্পর্ক আছে cos থিটা। তাহলে cos 30 ডিগ্রি সমান ভূমি বাই অতিভুজ, সেখান থেকে আমরা ওয়াই এর মান পেলাম 50 cos 30 ডিগ্রি। এখন দেখো যে আমরা মোমেন্ট নিচ্ছি কোন বিন্দুতে? সামেশন অফ মোমেন্ট এট বি বিন্দুতে সমান 0, এবং আমরা সব সময় বলছি যে মোমেন্ট যেহেতু দুই রকম, একটা পজিটিভ মোমেন্ট, একটা নেগেটিভ মোমেন্ট, আমরা সব সময় ধরবো ঘড়ির কাঁটার দিকে যে মোমেন্টটা দিবে সেই মোমেন্টটা হচ্ছে পজিটিভ মোমেন্ট। এই চিহ্নটা আমরা যে কোনো মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে দেখিয়ে দিব যে এই ঘড়ির কাঁটার দিকে এটা আমরা পজিটিভ ধরেছি। তাহলে আমাদের এখন মোমেন্ট দিচ্ছে কে? মোমেন্ট দিচ্ছে একটা এই এফ মোমেন্ট দিচ্ছে। তাহলে এফ কত মোমেন্ট দিচ্ছে? তাহলে আমরা জানি, এবং প্রথমে আমরা বলেছিলাম যে মোমেন্ট আমরা খেয়াল করব কিভাবে? প্রথমেই আমরা খেয়াল করব সেটা কোন দিকে ঘুরছে, যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি তার সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে এফ বল কোন দিকে ঘুরছে? এই দিকে ঘুরছে। এই দিকে ঘোরা মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরা, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে আমরা কি দেই? প্লাস দেই। তাহলে প্লাস এফ মানে হচ্ছে বল, গুণন দূরত্ব কত? দূরত্ব হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই সমান আমরা কত পেয়েছি? 50 cos 30 ডিগ্রি। তাহলে ওয়াই সমান আমরা এখানে বসিয়ে দিলাম 50 cos 30 ডিগ্রি। তাহলে প্রথমটা হয়ে গেল। এখন আর কোন বল আছে? আর আছে আরসি। এখন আরসি বল এই দিকে কাজ করছে। আরসি বল যদি এইদিকে কাজ করে তাহলে প্রথমে আমরা বলছি যে খেয়াল করতে হবে ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে। এদিকে যদি কাজ করে তাহলে এইদিকে ঘুরতে যাবে। এই দিক কোন দিক? এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। তাহলে আমরা এখানে দিলাম মাইনাস, ঘড়ির কাঁটার বিপরীত দিক বলে আমরা মাইনাস। তারপর এখন বল কত? আরসি। তাহলে আরসি গুণন দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এখান থেকে x, আর x এর মান কত? 30 cos 60 ডিগ্রি। আমরা এখানে x এর মান বসিয়ে দিলাম 30 cos 60 ডিগ্রি। তাহলে এখন খেয়াল করো যে মাইনাস চিহ্নটাকে যদি আমরা ইকুয়েশনের ডান পাশে নিয়ে যাই তাহলে আমরা পেলাম RC * 30 cos 60 ডিগ্রি সমান F * 50 cos 30 ডিগ্রি। F এর মান এই যে আমরা দিয়ে দিয়েছি ফিগারে দেখো 200, তাহলে এখানে আমরা 200 বসিয়ে দিলাম। সেখান থেকে আমরা RC সমান তাহলে পাবো 200 * 50 cos 30 ডিগ্রির মান হচ্ছে 8660.25 ডিভাইডেড বাই 30 cos 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে দাঁড়ায় 577.35 কেজি। তাহলে আমরা এই আরসি বলের এই সি বিন্দুর প্রতিক্রিয়া বল পেয়ে গেলাম।
আর কোন বিন্দু আছে, আর এই যে বি বিন্দুর প্রতিক্রিয়া বল আর বি বের করার প্রয়োজন আমাদের। এখন তাহলে আর বি আমরা কি করে বের করতে পারি, চিত্রটা আবারও খেয়াল করো। এখানে দেখো আমরা আর সির মান পেয়ে গেছি নিচের দিকে, এফ এর মান পেয়ে গেছি, আর আর বি, এই তিনটা বলই তো আছে। এখন দেখো আমরা অধ্যায় 2 এ শিখেছিলাম যে সামেশন অফ ভার্টিক্যাল সমান 0 লেখা যায়। সেটা কোন দিকে পজিটিভ হবে, সেটা হবে উপরের দিকে পজিটিভ। তাহলে এখানে আরসি কোন দিকে কাজ করছে, নিচের দিকে, মাইনাস আরসি। আরবি কোন দিকে, উপরের দিকে। আমরা বলেছিলাম যে সামেশন অফ ভার্টিক্যাল এবং সামেশন অফ হরিজন্টালের ক্ষেত্রে শুধু বল আসবে, কিন্তু সামেশন অফ মোমেন্টের ক্ষেত্রে বলের সাথে দূরত্ব গুণ হবে। তাহলে সামেশন অফ ভার্টিক্যালের সাথে শুধু বল, এখানে কিন্তু দূরত্ব নিয়ে আর চিন্তা করতে হবে না আমাদের। তাহলে আরসি নিচের দিকে কাজ করছে, তাহলে মাইনাস আরসি, আরবি উপরের দিকে, প্লাস আরবি 200 কেজি নিচের দিকে কাজ করছে, মাইনাস 200। আরসির মান আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি 577.35, এই বসিয়ে দিলাম আমরা 577.35 প্লাস আরবি মাইনাস 200 সমান 0। সেখান থেকে আমরা পাই আরবি মাইনাস 777.35 সমান 0। অতএব আরবি সমান 777.35 কেজি। তাহলে আমাদের এটা আরেকটি আরবি এর অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমরা আরসিও পেয়ে গেলাম, আরবিও পেয়ে গেলাম। আশা করি এই জাতীয় বাকি প্রবলেমগুলি তোমরা বাসায় প্র্যাকটিস করে সমাধান করতে পারবা। এখন দেখো আরেকটি আমরা প্রবলেম নিছি। প্রবলেমটা খেয়াল করো যে চিত্রে প্রদর্শিত এবি দণ্ডটির পি বিন্দুতে 500 কেজি ওজন বহন করছে। এবি একটা দণ্ড আছে, বিম মনে করো বা দণ্ড মনে করো, যাই মনে করো, সেখানে পি বিন্দুতে 500 কেজি বল নিচের দিকে কাজ করছে এবং দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে, এখানে দেখো যে এখানে আর এখানে দুইটা পুলি আছে এবং পুলি একটা দড়ি দিয়ে এই পুলিতে এম বল এবং এই পাশে এন বল ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং থিটা এর এই যে থিটা কোণ, এই পাশের কোণ দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, কিন্তু এই পাশে কোণ কত বলে নাই, সেই কোণের মান কত, থিটা। এই থিটা এর মান নির্ণয় করতে হবে। আমরা ধরে নিয়েছি পুলিদ্বয় ঘর্ষণবিহীন। তাহলে আমরা এটাকে আগে বলছিলাম যে আমরা এই ধরনের প্রবলেম সলিউশন করতে গেলে অবশ্যই আমরা প্রথমে লাইন ডায়াগ্রাম দিয়ে এঁকে নেব। তাহলে এই সেন্টার লাইনের লাইন ডায়াগ্রাম যদি আমরা আঁকি, এখন এই দিকে আছে এম বলের ওজন, তাহলে এইদিকে, তাহলে আমরা এটাকে বললাম ডাব্লিউ এ, যেহেতু এই বিন্দুতে আছে ডাব্লিউ এ এবং এই বরাবর আছে, এখানে দেখো বি বিন্দুতে ডাব্লিউ বি। তাহলে এবং 500 কেজি বল কোথায় আছে, নিচের দিকে। এখন এখান থেকে এইটুকু দূরত্ব কত দেয়া আছে, 20 সেন্টিমিটার, এবং পি থেকে বি পর্যন্ত যে দূরত্ব দেয়া আছে সেটা আছে 40 সেন্টিমিটার। এখন এই দুইটা বল অ্যাঙ্গুলার অবস্থায় আছে। আমরা বলেছিলাম যে মোমেন্ট নির্ণয় করতে গেলে অবশ্যই বল গুণন লম্ব দূরত্ব হতে হবে। এই বলটা তো লম্ব অবস্থায় নাই, এই বলটাও লম্ব অবস্থায় নাই, পি বল লম্ব অবস্থায় আছে, অসুবিধা নাই, কিন্তু ডাব্লিউ এবং ডাব্লিউ বি এই বল দুটি লম্ব অবস্থায় যেহেতু নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বল দুটিকে উপাংশে বিভক্ত করা। আমরা জানি যে এই লব্ধি বলের উপাংশ দুইটা, একটা অনুভূমিক উপাংশ আর একটা উলম্ব উপাংশ। তাহলে আমরা এখানে ভাগ করে ফেলতে পারি ডাব্লিউ বি, এই বরাবর হবে ডাব্লিউ বি কস থিটা। কস কেন, এই যে থিটা কোণ যার সাথে কোণ উৎপন্ন করে সেই বরাবর আমরা বলেছিলাম কস, এবং আরেক পাশে কি হবে, সাইন থিটা। তাহলে এইদিকে হবে ডাব্লিউ বি সাইন থিটা। তাহলে এই পাশে খেয়াল করো, এখন যে ডাব্লিউ এ আছে, নিচের দিকে 60 ডিগ্রি কোণ আছে, তাহলে এই পাশে কোণ আছে, এই পাশে কস, তাহলে ডাব্লিউ এ কস 60 ডিগ্রি, উপরের দিকে ডাব্লিউ এ সাইন 60 ডিগ্রি। এখন আসলে যে প্রথমে আমরা যদি বি বিন্দুতে মোমেন্ট নেই, তাহলে বি বিন্দুতে মোমেন্ট সামেশন অফ মোমেন্ট এট বি সমান 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে বি বিন্দুতে মোমেন্ট নিলে কোন কোন বল মোমেন্ট দেবে, এটা কিন্তু আমরা যতগুলি বল আছে, এখন আমাদের অ্যাক্টিভ বল কোনগুলি সেটা আগে দেখে নিতে হবে এবং কোন কোন বল মোমেন্ট দিচ্ছে সেটা দেখতে হবে। তাহলে আমাদের এখানে বল আছে কোনটা, দেখো এটা 1 2 3 4 5, এই 5টা বল আছে। তাহলে আমরা বি বিন্দুতে মোমেন্ট নেওয়ার সময় অবশ্যই 5টা বল নিয়ে আমরা চেক করে দেখব যে কোনটা কত মোমেন্ট দিচ্ছে। তাহলে প্রথমেই আসো যে আমরা এই ডাব্লিউ এ cos 60 ডিগ্রি, সেটা কি বি বিন্দুতে মোমেন্ট দিচ্ছে, এটা বি বিন্দুতে মোমেন্ট দিচ্ছে না। কেন, এই বলটা বি বিন্দু দিয়ে গেছে, তাহলে যে বল বি ওই বিন্দু দিয়ে যাবে সেই বল মোমেন্ট দিবে না, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এই বলটা আমাদের মোমেন্ট দিচ্ছে না, এই জন্য এটা নিলাম না। এবার আমরা চেক করব কোনটা,
WA sin 60 ডিগ্রি। এটার এবার দেখো যে বি বিন্দু সাপেক্ষে এর লম্ব দূরত্ব আছে, তাহলে এই বলটা মোমেন্ট দিবে। তাহলে প্রথমে আমরা কি বলেছিলাম, খেয়াল করব যে ওই বিন্দুর সাপেক্ষে এটা ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে ঘুরছে। তাহলে এটা কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে। ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস, তাহলে প্লাস WA sin 60 ডিগ্রি ইনটু দূরত্ব কত, বি বিন্দু থেকে এ পর্যন্ত দূরত্ব হচ্ছে এই 40 প্লাস 20 60, এই যে দূরত্ব আমরা লিখছি 60। আশা করি বুঝতে পারছো। এখন তারপরে আছে এই বল আছে 500। এখন এই 500 বল এখানে বি এর সাপেক্ষে লম্ব অবস্থায় আছে, তাহলে -500 ঘড়ির কাঁটা যেহেতু এদিকে ঘুরছে মাইনাস বিপরীত দিকে, তাহলে -500 ইনটু দূরত্ব কত 40। এখন দেখো এই WB sin থিটা WB cos থিটা মান কি দিবে না, কেন দুইটাই বি বিন্দুতে গেছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন করলে আমরা W এর মান পেলাম 384.91 কেজি, এবং সেই মানটা কিসের মান, এম এর মান। তাহলে আমরা একটা মান পেয়ে গেলাম। এখন দেখো আমরা যদি আবার এ বিন্দুতে মোমেন্ট নেই, এ বিন্দুতে মোমেন্ট সমান আমরা 0 লিখলাম। তাহলে এ বিন্দুতে মোমেন্ট নিলে কোন কোন, আমাদের তো এখনো ওই 5টি বলই রয়ে গেছে, তাহলে কোন কোন বল মোমেন্ট দিবে না সেটা আগে আমরা দেখি। এ বিন্দুতে তাহলে এই বলটা মোমেন্ট দিবে না, কেন, এ দিয়ে গেছে, এই বলটা দিবে না মোমেন্ট। এটা আমরা ক্রস দিয়ে রাখছি যে এই তিনটা বল আমাদের মোমেন্ট দিবে না। তাহলে মোমেন্ট দিবে কোন কোন বল, এই 500 কেজি এবং এই WB sin থিটা, এই দুইটি বল। তাহলে প্রথমে আসলে WB sin থিটা এটা কোন দিকে কাজ করছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা দিলাম এখানে মাইনাস, তাহলে মাইনাস WB sin থিটা ইনটু দূরত্ব কত এর সাপেক্ষে 40 প্লাস 20 60, আমরা দূরত্ব দিয়ে দিলাম এখানে 60। এখন আর কোন বল আছে 500 কেজি, তাহলে 500 কেজি বল এর সাপেক্ষে কোন দিকে কাজ করছে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমরা দিলাম এখানে প্লাস, তাহলে 500 ইনটু 20 দূরত্ব 20। তাহলে সেখান থেকে আমরা এই WB sin থিটা ইনটু 60 কে যদি ডান পাশে নিয়ে যাই, সেখান থেকে আমরা পেলাম WB sin থিটা ইনটু 60 সমান 10,000। অতএব WB sin থিটা সমান আমরা পেলাম 166.67। এখানে যেহেতু থিটা এবং WB দুইটাই আননোন, তাহলে তো কোনো মান এখান থেকে আমরা বের করতে পারলাম না, তাহলে এই জন্য আমরা এটাকে দিলাম সমীকরণ 1। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যে আমাদের এই WB এবং থিটা দুইটা বিষয়ে আমরা এই WA বের করতে পারছি, কিন্তু এই WB আর থিটা দুইটা বিষয় বের করতে হবে। তাহলে পরবর্তীতে আমরা এখন কি করতে পারি, আমরা যদি এখন অনুভূমিক বলগুলির উপাংশ নেই, সামেশন অফ এইচ নেই, অনুভূমিক বলগুলি যোগফল নেই, তাহলে সেটা কি হয় দেখো। তাহলে আমরা বলছি সামেশন অফ এইচ এবং সামেশন অফ ভি এর ক্ষেত্রে শুধু বলগুলি যোগ বিয়োগ হবে, এখানে কোনো দূরত্ব আসবে না। এই বিষয়টা কিন্তু অবশ্যই ভালো মতো মাথায় রাখবা যে সামেশন অফ এইচ এবং সামেশন অফ ভি এর ক্ষেত্রে শুধু বল আসবে, এবং সামেশন অফ এম অর্থাৎ মোমেন্টের ক্ষেত্রে বলের সাথে দূরত্ব আসবে। তাহলে সামেশন অফ এইচ যখন নিচ্ছি, তাহলে অনুভূমিক বলগুলি আসবে, সেক্ষেত্রে আমাদের উলম্ব বলগুলি আসবে না। তাহলে আমাদের আসবে কোনটা কোনটা, এই বলটা, এই বলটা আসবে না, এটা আসবে না, আমাদের 5টাই বল আমরা প্রথমেই বলছি এটাও আসবে না। তাহলে WA cos 60 ডিগ্রি কোন দিকে গেছে, বাম দিকে, এই জন্য মাইনাস। WB cos থিটা ডান দিকে গেছে, ডান দিকে আমরা বলেছি প্লাস। তাহলে এখান থেকে পেলাম WB cos থিটা। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা পেলাম WB cos থিটা সমান 192.46, এটাকে দিলাম সমীকরণ 2। এখন দেখো যে আমরা কিছুক্ষণ আগেই পেয়েছি সমীকরণ 1 পাইছি WB sin থিটা, আর সমীকরণ 2 পেয়েছি WB cos থিটা। আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে WB এবং WB কেটে যাবে, তাহলে sin থিটা বাই cos থিটা সমান আমরা পেয়ে যাই tan থিটা। tan থিটা সমান এই দুটো যদি ভাগ করি তাহলে আমরা পেলাম 0.866, সেখান থেকে আমরা থিটার মান পেলাম tan ইনভার্স 0.866, তাহলে সেই মানটা দাঁড়ালো 40.89 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার মান পেয়ে গেলাম। আর কিসের মান দরকার আমার, WB। এখন এই সেটা চাইলে আমরা এই যে এখানে থিটার মান বসালেও হবে, অথবা আগের যে ইকুয়েশন আমরা লিখছি এখানে থিটার মান বসালেও আমরা WB পেতে পারি। তাহলে এই 1 নং সমীকরণে যদি আমরা থিটার মান বসিয়ে দেই, তাহলে সেটা পেলাম WB sin থিটার মান কত 40.89 ডিগ্রি, এখানে বসিয়ে দিলাম।
সেখান থেকে আমরা পেলাম যে WB সমান 166.67 ডিভাইডেড বাই sin 40.89 ডিগ্রি, তাহলে আমরা পেলাম 254.45 কেজি। আশা করি তোমরা প্রবলেমটি বুঝতে পারছো, যদিও একটু বড়, কিন্তু প্রবলেমটা খুব বেশি কঠিন না। মাথা ঠান্ডা রেখে প্রথম থেকে যদি তোমরা এই বলগুলি ঠিক মতো অ্যানালাইসিস করতে থাকো তাহলে সহজে এই প্রবলেম সলিউশন করা সম্ভব। এখন দেখো আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা প্রবলেম থাকে, এটা পরবর্তীতে আমরা থিওরি অফ স্ট্রাকচার পঞ্চম পর্বে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা আছে, এটাতে হালকা আলোচনা আছে। বলছে যে চিত্র অনুযায়ী বিমের উপর লোডের অবস্থান অনুযায়ী এ এবং বি সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয় করতে হবে। এখানে দেখো যে এই চিত্রে দেয়া আছে যে এটা 10 কেজি, এখানে দেয়া আছে 4 কেজি পার মিটার, এখানে আবার দেয়া আছে 6 কেজি পার মিটার। এখন যদি বলটা এই যে আমরা তো এতক্ষণ যতগুলি প্রবলেম দেখলাম সবগুলি ছিল এরকম বল, এই জাতীয় বলকে বলা হয় পয়েন্ট লোড। কিন্তু এই জাতীয় বল এটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা ইউডিএল বা সমভাবে বিস্তৃত লোড, আর এটাকে বলে অসমভাবে বিস্তৃত লোড বা ইউনিফর্মলি ভ্যারিং লোড বা ইউভিএল। তাহলে এই জাতীয় লোড থাকলে এটা তো কেজি পার মিটার, বাকিগুলি তো কেজি ছিল সরাসরি, তাহলে এই কেজি পার মিটার এই জাতীয় বল থাকলে আমরা প্রথমে কি করে নেব, সেই বলটিকে কেজি বানিয়ে নেব। কিভাবে বানাতে পারি, এখানে 4 কেজি পার মিটার, এই কথার অর্থ হচ্ছে প্রতি 1 মিটারে 4 কেজি করে আছে, তাহলে আমার মোট দূরত্ব কত আছে 4 মিটার। তাহলে এটা যেহেতু একটা আয়তক্ষেত্রের মতো, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই হবে এর মোট লোড। তাহলে 4 কেজি পার মিটারে যদি 4 মিটার দ্বারা গুণ করে আমরা পেলাম 16 কেজি। তাহলে 16 কেজিটা কোথায় কাজ করবে, এটা যেহেতু আয়তক্ষেত্রের কেন্দ্র বরাবর, আয়তক্ষেত্রের কেন্দ্র কোথায় হয় সবসময় মাঝখানে, তাহলে এই 4 মিটারের মাঝখানে এই 16 কেজি, এটা আমরা ডটেড লাইন দিয়ে দেখাইছি যেন এটা আমরা পয়েন্ট লোড আকারে দেখাতে পারি। এখন দেখো পরেরটা আছে কেমন লোড, ত্রিভুজ আকার, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটাই হবে এর জন্য মোট লোড। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই ত্রিভুজটার ভূমি কত 3 + 3 6, তাহলে হাফ গুণন 6 গুণন উচ্চতা কত, এখানে 6 কেজি পার মিটার আছে 6, তাহলে আমরা পেলাম 18 কেজি। এখন এই 18 কেজি বলটা আয়তক্ষেত্রে তো আমরা সরাসরি বলে দিতে পারছিলাম যে এটা মাঝখানে কাজ করে, কিন্তু ত্রিভুজাকার বলের ক্ষেত্রে কি সেটা সরাসরি বলা সম্ভব যে এটা মাঝখানে কাজ করে? না, সেটা হবে না। ত্রিভুজের ক্ষেত্রে এর কেন্দ্র হচ্ছে যে পাশে ত্রিভুজটা মোটা থাকবে আর কি, সেই পাশ থেকে হবে এই ত্রিভুজের পুরা এই যে ভূমির 3 ভাগের 1 ভাগ। তাহলে মোট আছে কত 6 মিটার, 6 মিটারের 3 ভাগের 1 ভাগ কত হবে 2 মিটার, তাহলে 18 কেজি কাজ করবে এখান থেকে 2 মিটার দূরে। তাহলে এই বরাবর এই যে চিত্রে খেয়াল করো আমরা দেখাইছি এই 18 কেজি কাজ করছে এই বরাবর। তাহলে এখন দেখো আমাদের লোডগুলি কেমন হয়ে গেছে, লোডগুলি আমাদের সবগুলি লোড আমরা কেজি পেয়ে গেছি, এটাও কেজি পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন মোট লোড কোনটা, এই 10 কেজি প্রতিক্রিয়া বল আছে আর কেজি, আর 1 কেজি, এই 16 কেজি, এই 18 কেজি আর আরবি। তাহলে এই কটা বল নিয়ে আমরা মোমেন্ট নিলে এই অঙ্ক সহজেই সমাধান হয়ে যাবে। তাহলে আমরা মোমেন্ট কোন বিন্দুতে নেব, মোমেন্ট এটা এই বিন্দুতে মোমেন্ট নিলে হবে বা এই বিন্দুতে মোমেন্ট নিলে হবে, মানে এখানে মোমেন্ট নিলে একটা ভ্যানিশ হয়ে যাবে আরেকটা মান পাবো, অথবা যদি এখানে মোমেন্ট নাও তাহলে এই আরবি অমিট হয়ে যাবে, কেন দূরত্ব থাকবে না, সেক্ষেত্রে আর এর মান পাবো। যে কোনো এক জায়গায় মোমেন্ট নিলে একটা বের হয়ে যাবে। তাহলে সামেশন অফ মোমেন্ট এট এ আমরা নিলাম, যদি নেই তাহলে আমরা প্রথমে আসো আমাদের 10 কেজি কোন দিকে কাজ করছে, আর এর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে -10 ইন্টু দূরত্ব কত 2, তারপর এটা হলো, তারপর আরে কি মোমেন্ট দিবে, আরে মোমেন্ট দিবে না, কেন এ বিন্দুতে মোমেন্ট নিচ্ছি, আর এ তো এ দিয়ে গেছে, তাহলে এটা আমাদের মোমেন্ট দিচ্ছে না। তারপর কত কেজি আছে 16 কেজি, তাহলে এ বিন্দু এবং এটা কোন দিকে কাজ করছে, এর সাপেক্ষে ঘড়ির কাঁটার দিকে, তাহলে +16 ইন্টু দূরত্ব কত 4 এর অর্ধেক 2, তাহলে 16 ইন্টু 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এই শেষ হয়ে গেল। তারপর আর কোন বল আছে আমাদের, এখানে খেয়াল করো, তারপরে আছে আমাদের 18 কেজি। 18 কেজি কোন দিকে কাজ করছে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে +18। তাহলে দূরত্ব কত হবে এটা একটু ভালো মতো খেয়াল করো, দূরত্বটা অনেকে তোমাদের ভুল হয়।
তাহলে এ থেকে এই 18 কেজি পর্যন্ত মোট দূরত্ব, তাহলে এখানে আছে 4 মিটার, এখানে আছে 2 মিটার, এখানে আছে 2 মিটার, তাহলে 4 2 6 2 8 মিটার, তাহলে 18 ইন্টু 8 মিটার। তাহলে এবং আর একটা বলই আছে আমাদের, কোনটা, আরবি, সেটা কোন দিকে কাজ করছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে মাইনাস আরবি ইন্টু দূরত্ব কত, 4 2 6 3 9 মিটার। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে আমরা সলিউশন করলে আরবি এর মান পেলাম 17.33 কেজি। এখন দেখো আমরা আরবির মান পেলাম, এখন আর এর মান চাইলে তুমি বি বিন্দুতে মোমেন্ট নিয়েও বের করতে পারো, কিন্তু মোমেন্ট তুলনামূলকভাবে সামেশন অফ ভার্টিক্যাল এবং সামেশন অফ হরিজন্টাল করা কঠিন, তাই আমরা সামেশন অফ ভার্টিক্যাল করলাম। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল করলে 10 কেজি নিচের দিকে, আর এই উপরের দিকে 16 নিচের দিকে, 18 নিচের দিকে, 17.33 উপরের দিকে, সেখান থেকে আমরা আর এর মান পেলাম 26.67 কেজি। আশা করি তোমরা এই প্রবলেমটিও বুঝতে পারছো। এখন এই যে তোমাদের বাড়ির কিছু কাজ থাকবে, তোমরা এই কাজগুলি পরবর্তীতে, যুগল বলতে কি বোঝো, যুগলের বৈশিষ্ট্য, লিভারের যান্ত্রিক সুবিধা এবং একটা অঙ্ক দেয়া আছে, তোমরা পরবর্তীতে ভিডিওটি আবার দেখে খাতায় উঠাই নেবে এবং অবশ্যই খাতায় অঙ্কগুলি করবে। এই ক্লাসটি পুনরায় দেখতে অবশ্যই ভিজিট করবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bd/dt পেজে। সকলকেই আজকের ক্লাস ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ।